নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আরও একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সকলের যেন দিনটি খুব ভালো কাটে। তো চলো, সকাল সকাল উঠোন ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। তবে এখন বেলা আস্তে আস্তে বড় হচ্ছে, তো দেখো এখন কিন্তু ওই 6টা 10 মতো বাজে। এখন ভালোই পরিষ্কার হয়ে গেছে, অনেকটাই রৌদ্র ওঠা ওঠা ভাব হয়ে গেছে। তো এখন চলে এসেছি উঠোন ঝাড় দিতে। উঠেছি ওই 5টা 40-এর মতো, গেছিলাম বাথরুম করে, তারপরে রান্নাঘর পরিষ্কার করে তবেই এসেছি উঠোন ঝাড় দিতে। এখন এই সাইডটা ঝাড় দেবো, এই সাইডটায় ঝাড় দেওয়া হলে তবে রাস্তার দিকটা ঝাড় দেবো। সবে উঠোন ঝাড় দেওয়া শুরু হলো আর কি। তো চলো ঝটপট করে উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপরে আবার রান্নাঘরে যেতে হবে। তার আগে ঘর ঝাড় দেওয়া আছে, আবার কাকা শ্বশুরে চাও করে দিতে হবে। তো চলো আগে ঝটপট করে উঠোনটা ঝাড় দিয়ে নিই। তোমাদের ভালোবাসাতে আমার কিন্তু 213 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, আমাকে আস্তে আস্তে ধীরে ধীরে ভালোবাসা দেওয়ার জন্য। তো আমি চাই তোমরা আরও ভালোবাসা দাও, যাতে তোমাদের এই ছোট্ট বোন বলো, দিদি বলো বা মেয়ে যাই ভাবো না কেন, যাতে জীবনে একটু দাঁড়াতে পারি। বাপের বাড়িতে কখনোই কষ্টটা বুঝিনি, তবে সংসারের কাজ সমস্তই করতে হতো। ক্লাস 7 থেকে সংসারের হাত ধরেছিলাম, তো সেখান থেকেই সংসারে সমস্ত কাজবাজ শেখা, সংসার কিভাবে করতে হয় সেগুলো শেখা। তবে শ্বশুরবাড়িতে এসে সেই কষ্টটা বুঝছি যে কাজ করতে ঠিক কতটা কষ্ট হয়। বাপের বাড়িতে এত কষ্ট হয়নি, কারণ সমস্ত কিছু হাতের কাছে ছিল, সেই কারণে। তো সেই সুযোগগুলো যাতে এই ছোট্ট বোনটা করে উঠতে পারে, সেই কারণেই তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসার অনুরোধ রইল, যাতে আমাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, আর আমি যাতে জীবনে নিজেও একটু দাঁড়াতে পারি, সাথে মা বাবা মরা ছেলেটাকেও একটু দাঁড় করাতে পারি। মানে আমি আমার হাজব্যান্ডের কথা বলছি। তো দেখো সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়েছি মাংসের আলু ভাজতে। তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমাদের মতো ছোট ছোট ইউজাররা কিন্তু কখনোই সফল হতে পারে না। তো আশা করব তোমরা যাতে আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো, যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে প্রেজেন্ট করতে পারি। তো দেখো এখানে মাংসটা একটু ভাজা বসিয়েছি, মানে ভাজা বলতে এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মাংসটা একটুখানি বসিয়েছিলাম। আর এখানে আমি হাতে মশলাটা বেটে নিয়েছি, আর হাতে মশলা বাটার সাথে ভীষণ স্বাদ আসে। আর এই মাংসটা যদি আমি উনুনে রান্না করতাম আরও সুন্দর টেস্ট হতো। তো অনেক দিন পরেই এরকম মাংস মানে হাতে মশলা বেটে, আর তার মধ্যে দেখো এখানে আমি শুধু কাঁচা লঙ্কার বেটেছি, কাঁচা লঙ্কারই তরকারি। আর জাস্ট একটুখানি যখন মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তখন একটুখানি জাস্ট গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম ঠিকই, তবে সেটা খুবই স্বল্প পরিমাণে। তো এখানে আমি মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো বসিয়েছি একটুখানি নিয়েছি গোটা গরম মশলা। যেহেতু আজকে সব হাতে বেটেই রান্না করছি, তাই ভাবলাম গরম মশলাটাও একটুখানি বেটেই তরকারিতে দেবো। তো এখন বেটে ঢেকে রেখে দেবো, যাতে গন্ধটা বেরিয়ে না যায়। চলো আজকে কি রান্না করলাম তোমাদেরকে দেখাই। এখানে সকালের জন্য একটুখানি আলু আর মটরশুঁটি দিয়ে চচ্চড়ি করেছি, আর এখানে বসিয়েছি একটুখানি মসুরের ডাল, এটা এখনো হয়নি, সবে বসালাম। আর এখানে একটুখানি গাজর ছিল কালকে, যেগুলো একটু পচে পচে গেছিলো, সেগুলোই বাচ্চা দিয়ে ভেজেছি। আর ভেজেছি বেগুন, আর এই যে মাংস। তো আজকের সারা দিনের মেনু এইটুকুই। রাতে হবে রুটি, আর দুপুরে একবার ভাত হবে। তো বরমশাই শুধু বেগুন ভাজা আর গাজর ভাজা আর মাংস দিয়ে নিয়ে গেল, ও আর এই তরকারিটা নিল না। তবে তরকারিটা হয়ে গেছিলো, ও এখনও যায়নি, তবে নেবে না এই তরকারিটা। যাই হোক চলো, এখানে তরকারিটা হয়ে গেছে, এটা নামিয়ে নিই আর বরমশাই কাছে বিদায় দিয়ে নিই। এই যে 8:30 বেজে গেছে, সাজুগুজু হয়েছে। আজকে কী ডে? কী ডে আজকে? চকলেট চকলেট কই আমার চকলেট? দোকানে। দোকানে? এভাবে বলতে পারলা তুমি আমাকে? না, কিনে খেয়ে নি। তাও তো দিলা কিছু একটা। না, এর মধ্যে আছে কিনে। চকলেট। বাবা, এত টাকার চকলেট খেলে এমনি ওষুধের দ্বারা যা মোটা হয়ে গেছে, এখন পায়ের ব্যথায় হাঁটতে পারি না। আর এই যদি এত টাকার চকলেট খায়, আমাকে আর খুঁজে পাওয়া যাবে না।
চলো, আজ হচ্ছে চকলেট ডে, তাই বরমশাই দেখতেই পারলাম সকাল সকাল হাতে 500টি টাকা ধরিয়ে দিয়ে চকলেট ডে পালন করে গেল। তো ওর দায়িত্ব পালন করে চলে গেছে, আমি আমার দায়িত্ব পালন করছি। যেমন এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা। ভাসুর কাল রাতে গেছিলো একটু ফুলিয়ায়, আর সকালবেলা বাড়িতে এসছে, তাই ওর জন্য এখন চা করছি। আমরা যখন চা করেছিলাম ও তো বাড়িতে ছিল না। আর এদিকে দেখো আমার মোটামুটি কাজ হয়ে গেছে, তো বাসনগুলো মাজা হয়ে গেছে, সাথে আমি দেখো সাইডে উপরও দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি ভাসুরকে চা। চলো, এই যে সবে কাচাকুচি শেষ হলো, আর সবে ঠাকুমা শাশুড়ি আর কাকুমণি খেয়ে উঠলো। ওই যে কাকুমণি সাইকেল, তো ঠাম্মা খেয়ে দিয়ে চলে গেছে ওই যে রান্নাঘরের বারান্দায়, উনি এখন ওখানেই বসবে। আমার এখনও ঘর মোছা হয়নি সেই কারণে, তবে ঠাকুরের কাজটা হয়ে গেছে। আর ঠাকুরের বাসনগুলো আমি কালই মেজে রেখেছিলাম। তো এখন যাব খেতে, আমি এখন খাবো। আর এখন দেখো বাজে এখন 11টা 20 মতো, পুরো 20 হয়নি। চলো তোমাদের একটু জুম করে দেখাই। এই যে, আর এখন খাবো। আর এই যে আজ দ্বাদশী, কাল একাদশীর প্রসাদ কাকি শাশুড়ি দিয়েছিল। এটা হচ্ছে দই চিড়ে আর খই মাখা। আর এখানে দই চিড়ে আর বাতাসে এমনি দেওয়া আছে, মাখানো নেই। তার কারণ হলো আমার ভাসুর কারোর হাতের মাখা খায় না, তো ওর জন্য মাখা ছাড়াই দিয়েছিল। তবে বেচারা আজকে চলে গেছে ঘুরতে, তো ও আর খায়নি, তো এটা আমরাই পরে খেয়ে নেব। তো চলো এখন একটু সেবা শান্তি করা যাক, তারপরে ঘর মুছবো। আর এই যে রান্নাঘর তো আমি জানোই, রান্না করেই পরিষ্কার করে নিই। তো চলো ঝটপট করে আগে খাওয়ান দাওয়ানটা কমপ্লিট করি। আমি খাওয়া দাওয়া সেরে ঘরগুলো মুছে নিয়েছিলাম, তারপরে ঠাম্মাকে স্নান করিয়ে চলে গেছিলাম নিজে স্নান করতে। আজ একটু দেরি হয়ে গেল কাজ করতে, ওই যে ভাসুর দেরি করে দিল। ও বাড়িতে এসেছিলো সকালবেলা, তো আমাকে বলল যে আমি আজকে বেরিয়ে যাব। ও যাবে মাঝদিয়াতে, শিবনিবাসের ওখানে ভীম একাদশীতে বেশ বড় করে মেলা হয়। আর ওর তো ডিউটি ওখানেই, ও মাঝদিয়ার ভীমপুরে কাজ করে, তো সেই মেলাতেই গেছে। ও আজকে আর বাড়ি আসবে না, ও একেবারে সামনের শনিবারে বাড়ি আসবে। তো যে টাইমে বাড়ি এসেছিলো সেই টাইমে আমার ঘর মোছার টাইম ছিল, তো ও যেহেতু স্নান করে বেরিয়ে যাবে তাই শুধু ওকে চা করে দিয়েছিলাম। তো ও যেহেতু, আমার তখন কাচাকুচিও হয়েছিল না, তো স্নান করাও হয়েছিল না, আমার কাচাকুচিও হয়েছিল না, ঘরও মোছা হয়েছিল না। তো যতক্ষণ ও না বেরিয়ে গেল ততক্ষণ আমি কোনো কাজই করতে পারছিলাম না, সেই কারণেই দেরি হয়ে গেল। কল না ছাড়লে জামা কাপড় কাচতে পারবো না, ঘর না ছাড়লে ঘর মুছতে পারবো না, সেই কারণেই ও বেরিয়ে যাওয়ার পরে ধীরে সুস্থে কাজগুলো সেরেছিলাম, তো সেই কারণে একটু দেরি হয়ে গেল। ওই জন্য একটু তাড়াহুড়োই করছি, কারণ এখন আমি পুজো দেব, একটু গীতা পাঠ করব, তারপরে ভাত বসাবো। রান্না করতে করতে ভাত বসালে মনটা ওই দিকেই থাকে, তো গীতা পাঠে কোনো ফল লাভ হয় না, এটা আমাদের কিন্তু গীতাতেই লেখা আছে। যাই হোক, শুধু রান্না করতে করতে মানে তুমি যে গীতা পাঠ করছো সেটা যাতে মনোযোগ সহকারে করা হয় সেটাই লেখা আছে। সেই কারণেই আমি চেষ্টা করি গীতা পাঠের সময় কোনো রকম কাজ না করার, মন দিয়ে সেটাই পড়ার।
চলো, নিজের মনের মতো করে ঘরের পুজোটা সেরে গীতা পাঠ করে বসিয়েছিলাম এখানে ভাত। এখন ভাত হয়ে গেছে, একটু দেরি হয়ে গেল। ওদিকে কাকুমণি স্নান করে বসে আছে, আমার একটুখানি ভাতটা উপর দিতে দেরি হয়ে গেল। সমস্ত কাজবাজ সেরে ভাতটা বসিয়েছিলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। তো এখানে দেখো ভাতটা উপর দিয়ে নিচ্ছি, এখন খাওয়া দাওয়া হবে। তারপরে তো খাওয়া দাওয়ার পর অনেক টুকিটাকি কাজ থাকে, সেগুলো শুধুমাত্র বাড়ির মহিলারাই বোঝে যে দুপুরের খাওয়া দাওয়া বলো, রাতের খাওয়া দাওয়ার পরে ঠিক কতটা কাজ থাকে। তো চলো সেইগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো আগে ভাতটা উপর দিয়ে সবাইকে আগে ঝটপট খেতে দিয়ে দিই। আর আজ দুপুরে আমাদের ঠিক কী কী মেনু আছে, সকালে তো তোমাদেরকে দেখিয়েছিলাম কী কী রান্না করেছিলাম। তো চলো তোমাদেরকে তবুও একবার এখন একটুখানি দেখাই যে আজকে দুপুরে ঠিক লাঞ্চে আমাদের কী কী মেনু আছে। এই যে আজকে দুপুরের মেনুতে ভাত, একটুখানি গাজর ভাজা, বেগুন ভাজা, মুসুরের ডাল আর সাথে কষা মাংস। এটাই হলো আজকে দুপুরের লাঞ্চ। আর এটা হলো আমার কাকা শ্বশুরের খাবার। তো ঠাম্মা শাশুড়ির খাবারটা আমি ভাত মেখে দেবো। আর দেখো ওখানে কাকা শ্বশুরকে আর ঠাকুমা শাশুড়িকে খাইয়ে রেখে দিয়ে, কাকা শ্বশুরকে তো খাইয়ে দিতে হয় না, কিন্তু ঠাম্মাকে দিতে হয়। ঠাম্মা এখন খেয়ে দিয়ে বসে আছে, কাকুমণি ঘরে চলে গেছে। এখন সবার শেষে আমি বসেছি খেতে। খাওয়া দাওয়া সেরে ঠাম্মাকে ঘরে দিয়ে এসেছি, তারপরে এসেছি বাসনগুলো মাজতে। খাওয়া দাওয়ার পরে নেই বাসন মাজাটা আমার ভীষণ কষ্ট লাগে। আমার আর খেতে মানে খেতে বসেই আর উঠতে ইচ্ছা করে না। তো খাওয়া দাওয়ার পরে শরীরটা অনেকটাই ছেড়ে দেয়, এই কাজগুলো করাও আমার কাছে অনেকটাই বিরক্ত বোধ হয়ে যায়। সেই কারণে করে উঠতে পারি না। তবুও কী করবো, অগত্যা কোনো হেল্পিং হ্যান্ড না থাকায় নিজের কাজ নিজেকেই যেহেতু করতে হয়, তাই চেষ্টা করি যত তাড়াতাড়ি সেরে একটুখানি বিছানায় যাওয়া যায়। যত তাড়াতাড়ি কাজগুলো সেরে আমি বিছানায় যেতে পারবো, তত একটু হলেও বেশি টাইম রেস্ট নিতে পারবো। তো চলো, সন্ধেবেলা কোনো চাপ থাকে না। সকালবেলা যেমন তাড়াহুড়ো থাকে যে রান্না করতে হবে, কাকুমণিকে সকালবেলা উঠে একটু চা করে দিতে হবে। কিন্তু সন্ধেবেলায় কোনো ব্যাপার না, তুমি যখনই ওঠো কাকুমণি কোনো কিছু বলে না এই বিষয়ে, যে সন্ধেবেলায় কেন চা করে দাও না, কি বৃত্তান্ত। এগুলো নিয়ে আজ পর্যন্ত কোনো অভিযোগ ওঠেনি, আশা করছি উঠবেও না, কারণ সেও হয়তো বোঝে যে সারাদিন ঠিক কতটা খাটনি হয়। তো সন্ধেবেলার চাটা কখনো কখনো করে দেওয়া হয়, কখনো কখনো করে দেওয়া হয় না, তবে আমরা যখন উঠি তখন ঠিকই খাওয়া হয়। তবে এখন এবার একটুখানি সময় ধরে উঠতে হয়। যত দেরিতেই ঘুমাই আর যত তাড়াতাড়ি ঘুমাই না কেন, দুপুরে তো সেটা আমাকে 6:45-7টার মধ্যেই উঠে পড়তে হয়, কারণ সন্ধেবেলা 7টার সময় ঠাম্মার হচ্ছে একটা প্রেশারের ওষুধ থাকে। তো আমি সন্ধ্যাবেলা 6:45-7টার একটা অ্যালার্ম দিয়ে তবে শুই। যদিও কোনো ক্রমে কাকুমণির আসার শব্দে আমি না উঠতে পারি, তো ওই অ্যালার্মের আওয়াজে আমি যাতে উঠে পড়তে পারি, কারণ ওনাকে চা করে একটু চা মুড়ি খাইয়ে দিয়ে তারপরেই এই প্রেশারের ওষুধটা দেওয়া হয়। সেই কারণেই চেষ্টা করি যে সন্ধ্যাবেলা না উঠতে পারলেও যাতে ঠাম্মার ওষুধ দেওয়ার টাইমটা পারফেক্টলি হয়। তো সন্ধ্যা দেওয়ার কথা যদি আসি, সেটা বেশিরভাগ টাইম আমার বড়মশাই বাড়িতে এসে কাজের থেকে হাত মুখ ধুয়ে কোনো দিন স্নান যেদিন করে আসে না, সেদিন স্নান করে সন্ধ্যা দিয়ে তবেই ও বিছানায় যায়। আর সেই কারণেই আমার সন্ধ্যা দেওয়ারও তাড়া থাকে না। বাড়িতে কিন্তু সন্ধ্যা রেগুলারই পড়ে, সেটা আমার দ্বারাই হোক বা আমার বড়মশাইয়ের দ্বারাই হোক। তো কখনো কখনো ভাসুর বাড়ি থাকলে সেও কিন্তু দিয়ে দেয়। তো এই জিনিসটা আমার খুব ভালো একটা মানে প্লাস পয়েন্ট, যে আমাকে সন্ধ্যা দেওয়ার জন্য বা সন্ধেবেলা চায়ের জন্য তাড়াহুড়ো করে উঠতে হয় না, যেটা সকালবেলা করতে হয়। তো চলো, এখানে দুপুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন যাব এঁঠো নিতে। এই যে দুপুরে বাসন মেজেই চলে এসেছিলাম এঁঠো নিতে। ঠাম্মা তো নিচে খাই, যেহেতু টেবিলে বসে খেতে পারে না, তাই ঠাম্মার জায়গাটা আগেই মুছে নিয়েছি। আর এই জায়গাটায় বসে আমি খেয়েছিলাম। আমি এক মাথায় বসি আর কাকা শ্বশুর এক মাথায় বসে, সেই কারণেই ওই যে গেছি কাকুমণির জায়গাটা মুছতে, পুরো টেবিলটাই মুছবো। তো চলো, এখন এঁঠো কাটা নিয়ে তারপরে এখন ঠাম্মার ঘরের বিছানাটাও করা হয়নি, ঠাম্মা জাস্ট শুয়ে আছে, তার ঘরের মশারিটা টাঙিয়ে দিয়ে তারপরে যাব আমি আমার ঘরে। আর তার মধ্যেও আছে জামা কাপড় তোলা, সেই জামা কাপড়গুলোও তুলতে হবে। এই যে চলে এসেছি জামা কাপড় তুলতে। তবে তোমাদেরকে প্রথমেই বললাম বেলা অনেকটাই বেড়েছে, এখন কিন্তু ঘড়ির কাঁটায় 3:30 মতো বাজে। এখনও দেখো সূর্যের বেশ কিন্তু তাপ আছে। তো এখন যেহেতু আমি শুয়ে পড়বো, সেই কারণেই জামা কাপড়গুলো তুললাম। এখনও কিন্তু হালকা হালকা রৌদ্র আছে, আর মোটামুটি আমার সব শুকিয়েও গেছিলো, সেই কারণেই আমি এখানে জামা কাপড়গুলো তুলেও নিলাম। তো চলো এবার যাই, জামা কাপড়গুলো ঘরে রেখে যাব ঠাকুমার ঘরে বিছানা করতে।
চলো ঠাম্মার ঘরে বিছানা করে দুপুরে শুয়েছিলাম। এখন কিন্তু 7:10 মতো বাজে। আজকে উঠতে দেরি হয়ে গেছে, তার কারণ হলো বড়মশাই আজ এখনও বাড়ি আসেনি। এখানে বসিয়ে দিলাম ঠাম্মার জন্য চা। ওই মানুষটা আজ ওভারটাইম কাজ করছে, সেই কারণে এখনও বাড়ি আসেনি। তো মন অস্থির করছিল যে কেন বাড়ি আসেনি, তো ঘুমাতেও পারছিলাম না। তো ঘুমটা একটু দেরিতেই এসেছিলো, সেই কারণেই একটু দেরি হয়ে গেল উঠতে। তো এখানে তড়িঘড়ি করে আগে বসিয়ে দিয়েছি ঠাম্মার চা, আর কাকা শ্বশুর মুড়িটা এনে রেখে গেছিলো। তো মুড়ির কৌটোটা আজকে ধুয়ে রেখেছিলাম, মুড়িটা ধুয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম ঠাম্মাকে একটু চা। এখন আর আমাদের জন্য চা করব না, এখন ইচ্ছা করছে না নিজের চা খেতে, কারণ একটা মানুষ সারাটা দিন বাড়ির বাইরে কাজ করছে, সেখানে আমি কি করে খাই বলো তো। তো ভাবলাম যে ঠাম্মাকেই করে দিই, আমি না খেলেও ওই মানুষটা খাক, কারণ তাকে এখন ওষুধও দিতে হবে। এমনিতেই আজকে টাইমের গন্ডগোল হয়ে গেছে, 7টার ওষুধটা উঠতে দেরি হয়ে গেছে। অ্যালার্ম বন্ধ করে আবার চোখ বন্ধ করেছি, কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। তো চলো ওনাকে চা আর প্লেন মুড়ি দিয়ে আসি। ডক্টর ওনাকে শুধু প্লেন মুড়ি আর চাই খেতে বলেছে। ওই যে ঠাম্মা শুয়ে আছে, তো চলো ঝটপট করে ওনাকে দিয়ে আসি। আর দেখো এখনও কিন্তু খোঁড়াচ্ছি, পায়ের ব্যথাটা অনেকটাই কমলেও কিন্তু পুরোপুরি কমেনি, তবে সেই কারণেই এখনও খোঁড়াচ্ছি। তো চলো দেখি বরমাসায় কখন বাড়ি আসে। এই যে বরমাসায় এসছে বাড়ি, এখন বাজে 8:30। তো এখন বাড়ি এসছে, দেখো কাজের জামা প্যান্ট আজকে খোলেও নি, এখন স্নান করবে। আর এই যে কাকুমণি বাইরে থেকে তালা দিয়ে গেছিলো আমি ঘুমাচ্ছিলাম বলে। আমাদের বাড়ি সবার কাছে একটা একটা করে চাবি আছে, সেই কারণে অসুবিধা হয় না। তো এই যে কাজের থেকে এসেই আমার হাতে ধরিয়ে দিয়েছে 4টে কর করে 500 টাকার নোট। তবে এটা কিন্তু ওর একদিনের খাটনির ইনকাম নয়, এটা বিগত 5 দিনের খাটনির ইনকাম। তো এই টাকাটা হয়তো অনেকের কাছে কোনো তুচ্ছ একটা জিনিস, কারণ খুব স্বল্প। আমাদের কাছে এটা কিন্তু অনেক মূল্যবান, কারণ এই টাকাটা ইনকাম করতে আমার বড়মশাইয়ের ঠিক 5টা দিন সময় লেগেছে, যেই কারণে এই টাকার মূল্যটা আমার কাছে অনেক বেশি। অবশ্য প্রথম থেকেই আমার কাছে টাকার মূল্য অনেক বেশি, তার কারণ হলো যখন আমার মাও আমাকে এরকম হাতে সংসারে খরচ দিয়ে যেত, কারণ সংসার ওই বাড়িতে আমিই চালাতাম, তো তখনও আমি খুব টাকাটা বুঝতাম, কারণ টাকা কীভাবে জমিয়ে রাখতে হয়, টাকা কীভাবে খরচা করতে হয়, সমস্তটাই আমার বাপের বাড়ির সংসার দ্বারা শেখা। তো এখানে দেখো বরমাসে স্নান করে চলে এসেছে, আর ওর জন্য একটু আদা আর এলাচ দিয়ে সুন্দর করে চা করলাম। চা করতে করতে কাকুমণিও চলে এসেছিলো, তাকেও দিয়ে দিলাম। আর এই যে প্রসাদটা খেলো, সেটা হলো সকালবেলা কাকিমণি দিয়েছিল, একাদশী করেছিল কাল, তো সেই একাদশীর পালনের যে প্রসাদ দ্বাদশীর দিন পুজো করেছিল সেটাই দিয়েছিল। আর যেহেতু অনেক রাতে এসছে, তাই ভাবলাম যে দুটো মুড়ি দিই, কারণ সারাদিন কি খেয়েছে, সেই দুপুরবেলা যা ভাত নিয়ে গেছিলো তাই খেয়েছে। তো সেই কারণে 4টে বিস্কুট আর 1 বাটি মুড়ি দিয়েছে, ওঠাই এখন খাক। তো কিছু যে করে দেবো, আমারও ঠিক শরীরটা ভালো লাগছিল না, পিরিয়ডস হয়েছে, সেই কারণে খুব শরীরটা দুর্বল লাগছিলো, সেই কারণেই আর ওকে কিছু করে দিতে পারিনি। তবে এখন ভাবছি যে একটু পরোটা করে দেবো। ঘরে মাংস আছে, কষা মাংস, তো ভাবলাম রুটি না করে আজ একটু পরোটা করে দিই। তবে পরোটা করতে গিয়ে ভাসুরের কথা খুব মনে পড়ছিল, কারণ ও বেচারা আমাকে আগের দিন তড়কা করেছিলাম সেদিন বলেছিল যে আমাকে একটু পরোটা করে দিস তেলে ভেজে, মানে রুটিটাকেই একটু তেলে ভেজে দিতে বলেছিল, তবে আমি তাড়াহুড়োতে সেটা ভুলে গেছিলাম। সেই কথাটাই আজকে পরোটা করতে এসে মনে পড়লো। এর আগের দিন দাদা আমাকে বলেছিল পরোটা করতে, কিন্তু মিনিট 5এর মধ্যে আমি যে কী করে ভুলে গেলাম আমি নিজেও জানি না। তো চলো এখানে আমার মোটামুটি সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে, অনেকগুলোই ভেজেছি, কারণ আজকে পুরোটাই পরোটাই খাওয়া হবে। কাকুমণিকেও পরোটাই দেবো, রুটি হলে 2টো খাই, পরোটা হলে 3-4টে খেতে পারে। তো এখানে দেখো কাকুমণির থালাটাও রেডি করে নিয়েছি, এই হলো আজকে ডিনার। এখানে রয়েছে 4টে পরোটা, মাংস, ভাত, একটু আলু চচ্চড়ি আর 2টো বেগুন ভাজা। এই যে আমাদের খাওয়া দাওয়া বাসন মাজা সব কমপ্লিট, এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা। এখন 11টা বাজে, তোমাদেরকে টাইমটা দেখানোর কারণ হলো এখন যেহেতু 11টা বাজে, এখন আমার বরমশাই যাচ্ছে ফাংশন শুনতে বন্ধুদের সাথে। ওর যাওয়ার কথা ছিল সন্ধেবেলা, কিন্তু কাজের থেকে আসতে দেরি হয়ে যাওয়াতে এখন যাচ্ছে। তো ভাবলাম যে যাক, কাল তো কাজে যাবে না, কাল একটু বাপের বাড়ি যেতে হবে, তো সেই কারণেই ও যাচ্ছে। বললাম যাও একটু ঘুরে আসো। তো দেখো এখানে ওকে আমি একটু রাগাচ্ছিলাম যে কোথায় যাচ্ছ এত রাতে, তো দেখো কী সব উল্টোপাল্টা বলছিল, সে যাই হোক চলো। ও এখন যাচ্ছে, ও চলে আসবে ঘন্টাখানেকের মধ্যে, ততক্ষণ আমি ভিডিও এডিটিং করতে করতেই ও চলে আসবে। তো সেই কারণেই বললাম যে যাও, কাল তো সকালবেলা ওঠার তাড়া নেই, যাও একটু ঘুরে আসো। মাঝে মাঝে
এরকম ঘুরতে যেতেও বেশ ভালো লাগে। তো আমারও ইচ্ছা ছিল যাওয়ার, ওরও ইচ্ছা ছিল নিয়ে যাওয়ার, তবে আমার পিরিয়ডস চলে আসাতে আমি আর এত রাতে গেলাম না। তো আমাকে তো আবার ভোরবেলা উঠে সমস্ত কাজবাজ সারতে হবে, সেই কারণে আর গেলাম না। তো চলো, ও বেরিয়ে গেল, আমি একটু ঘরে তালাটা দিয়ে নিই, তারপরে আমার ঘরে কিছু কাজবাজ আছে সেগুলোও সারবো। এই যে বরমাসে এখন গাড়ি নিয়েই যাবে, তো ও চলে যাওয়ার পরেই আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের অবস্থা দেখো, তখন তো কোনো রকমে মানে পরোটা করে রেখে খাওয়া দাওয়া করে বাসনগুলো আগে মেজে এনে ঘরে ঢুকলাম। তাড়াহুড়ো করেছিলাম এই কারণেই, বরমশাই বেরোবে বলে। তো এখানে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলো উপর দিয়ে নিয়েছি, আর ওদিকে দুধটাও বসিয়ে দিয়েছি। তো চলো, ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আগামী দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও।